হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সাইন ভাইয়া। আমরা কেমি স্কলারের যে সিস্টেম, প্রথমে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও আমাকে। শুরু করতেছি আমি। যে এর কয়ের জন্য প্রশ্ন, তো কয়ের জন্য কি কি আসতে পারে। প্রথমত দেখো, কয়ের জন্য প্রশ্ন থেকে আমরা যেটা পাইতেছি ভাইয়া, সেটা হচ্ছে কি যে কাইরাল কার্বন কি। 1 নম্বর কোশ্চেন হচ্ছে কাইরাল কার্বন কি। 2 নম্বর কোশ্চেন হচ্ছে আলোক সমানুতা কাকে বলে। 3 নম্বর হচ্ছে কার্বনায়ন কাকে বলে। কার্বোক্যাটায়ন কাকে বলে। এটা হবে কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন কাকে বলে। প্যারাফিন কি। প্যারাফিন কি। ক্যাটানেশন কি। কার্যকরী মূলক কি। ইলেকট্রোফাইল কি। মেটানির্দেশক কি। হ্যাকেল নিয়মটি লিখো। এগুলো কয়ের জন্য কোশ্চেন। আমরা উত্তর দেখে ট্রাই করি ভাইয়া। 1 নম্বর ছিল কি কাইরাল কার্বন। জৈব যৌগের যে সকল কার্বনের 4টি মূলক ভিন্ন ভিন্ন থাকে তাকে কাইরাল কার্বন বলে। তোমরা হয়তো জানো যে এই যে কার্বনের 4টা মূলক ভিন্ন থাকবে, এ বি সি ডি। আমরা তোমাকে অনেকটা ক্ষয়ের কোশ্চেন আলোকে পড়িয়ে দিলাম। দেখো 4টি মূলক ভিন্ন ভিন্ন আছে। এখানে এটাকে ই হিসেবে ধরতে পারো যে এ নট ইকুয়াল টু বি, নট ইকুয়াল টু ই, নট ইকুয়াল। জানাবো ভাইয়া শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ঠিক আছে কিনা। তো লক্ষ্য করো এবার 2 নম্বর কোশ্চেন। আর আমি বেসিক্যালি ক খ উপর গুরুত্ব কেন দিচ্ছি, তোমরা হয়তো অনেকে যারা বিশেষ করে ভাবতেছো সেকেন্ড পার্টের ভাইয়া আমরা 3, 1, 4 কোশ্চেন করবো, কিন্তু 3, 4 কোশ্চেন যে গ ঘটা থাকবে সেখানকার যেটা ক খ সেটা কিন্তু জৈব যৌগ থেকে আসবে। অনেকের হেডেক জৈব যৌগ কি আসবে। আমি যে তোমার সাইন ভাইয়া যে জৈব যৌগের ক খ গুলো লিখে দিচ্ছি, গ্যারান্টেড ভাইয়া এগুলোই আসবে ইনশাল্লাহ। আমি আশাবাদী এগুলোই তোমাদের কোশ্চেনে আসবে। দেখো যে তারপরে আসো, তারপরে বলছে আলোক সমানুতা কাকে বলে। ওকে ফাইন। আলোক সমানুতা 2 নাম্বার, আলোক সমানুতা। খুবই সুন্দর কথা ভাইয়া, শুনো। আলোক সমানুতা হচ্ছে কি জৈব যৌগের ক্ষেত্রে যে একটি যৌগের ভিন্ন ভিন্ন গঠনের কাঠামো, একই যৌগের ভিন্ন ভিন্ন গাঠনিক কাঠামোযুক্ত যৌগকে এক সমবর্তীয় আলোকতলে নিক্ষেপ করা হলে, বা ও যৌগের মধ্যে একসাথে আলো নিক্ষেপ করা হলে যদি তার ধর্ম পরিবর্তন হয়, যদি তার ধর্ম কি হয় পরিবর্তন হয়, তাকে বলা হয় আলোক সক্রিয় সমানুতা। আমি আবার বলছি যে আলোক সমানুতা হচ্ছে কি যে যৌগের ভিন্ন ভিন্ন কাঠামোতে এক সমতলীয় যৌগের ভিন্ন ভিন্ন কাঠামোতে এক সমতলীয় আলোক নিক্ষেপ করলে যদি তাদের ধর্মের ভিন্নতা দেখা যায়, তাহলে তাকে আলোক সক্রিয় সমানুতা বলে। কথাটা হচ্ছে কি এক সমতলীয় আলো নিক্ষেপ করা হলে যদি যৌগের রাসায়নিক ধর্ম ভৌত ধর্ম ভিন্ন হয়, তাহলে তাকে আমরা বলবো আলোক সক্রিয় সমানুতা। কারণ আলোর
নিক্ষেপের কারণে, আলোর উপস্থিতির কারণে তার ধর্মটা পরিবর্তন হচ্ছে, তাহলে ওই ধরনের ওটাকে বলা হচ্ছে কি আলোক সক্রিয় সমানুতা। এবার চলে আসো কার্বো অ্যানায়ন। কার্বন আয়ন কি দেখো, 3 নাম্বার হচ্ছে কার্বন আয়ন। কার্বন আয়ন কি? কার্বন আর অ্যানায়ন হচ্ছে। তাহলে জৈব যৌগের কার্বনের সাথে কম তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলক যুক্ত থাকলে শেয়ারকৃত ইলেকট্রন, দেখো ভাই শেয়ারকৃত ইলেকট্রন যদি কার্বন নিজের দিকে টেনে নেওয়া ঋণাত্মক আধানযুক্ত আয়ন সৃষ্টি করে তাকে কার্বন আয়ন বলে। এটা হচ্ছে কার্বন আয়ন। এরপরে কোশ্চেন চলে আসো কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন কি ভাইয়া? এক্ষেত্রে যে ধনাত্মক আধান সৃষ্টি করে, সহজ কথা হচ্ছে আমি শর্ট করে লিখতেছি ভাইয়া, যে তড়িৎ-ঋণাত্মকতার মানে পার্থক্যের কারণে মূলক কার্বনের সাথে যুক্ত মূলক মধ্যে তড়িৎ মানের পার্থক্যের কারণে যদি ধনাত্মক আধান সৃষ্টি করে তাহলে তাকে কার্বোক্যাটায়ন বলে। আমি সহজ করে লিখে দিই, যদি জৈব যৌগের কার্বনের সাথে যুক্ত মূলকের সাথে ধনাত্মক আধান সৃষ্টি করে তাকে কার্বোক্যাটায়ন বলে। এক কথায় ইলেকট্রন শেয়ারকৃত ইলেকট্রনকে যদি যে মূলকটা যুক্ত আছে তার যদি তড়িৎ মানের পার্থক্য বেশি হয় আর কার্বনে কম, তখন সে অটোমেটিক কি হবে, শেয়ারকৃত ইলেকট্রন ওই মূলকটা টেনে নেওয়ার কারণে তখন কার্বনটা কি হবে, ধনাত্মক আধান সৃষ্টি করবে। এই কার্বনের ধনাত্মক আধান সৃষ্টি করাটা হচ্ছে কার্বোক্যাটায়ন। এবার দেখো তার পরের কোশ্চেন আমাদের বলতেছে কি প্যারাফিন কি? প্যারাফিন কি, ক্যাডমিয়াম কি, কার্যমূলক কি? তো প্যারাফিন হচ্ছে, আমি এখানে যদি বলি যে প্যারাফিন কি ভাইয়া, অ্যালকেনের রাসায়নিক যৌগ গঠন করে বা আসক্তিতা কম হয়। কারণ অ্যালকেন গুলো কি হয়, আমরা সবাই জানি 9th পড়েছি, অ্যালকেন যৌগকে প্যারাফিন বলা হয় কারণ অ্যালকেন যৌগ সমূহের রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণের আসক্তিহীনতাকে বলা হয় প্যারাফিন বা নিষ্ক্রিয়তাকে। যে অ্যালকেন যৌগের রাসায়নিক বিক্রিয়ায় আসক্তিহীনতাকে প্যারাফিন বলে। ক্যাডমিয়াম,
দেখো ক্যাটিনেশন কি ভাইয়া, ক্যাটিনেশন হচ্ছে পরমাণু সমূহ পরস্পর সাথে যুক্ত হয়ে, একটা পরমাণু একটা পরমাণুর সাথে পরস্পর যুক্ত হয়ে বিশাল দীর্ঘকার চেন বা শিকল বা বলয় গঠন করে, এই ধর্মকে তারা কি বলা হয়, ক্যাটিনেশন ধর্ম বলা হয়। পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হয়ে, পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হয়ে নিজেদের মধ্যে পরস্পর যুক্ত হয়ে, লিখো নিজেদের মধ্যে পরস্পর যুক্ত হয়ে শিকল বা বলয় যুক্ত হয়ে শিকল বা বলয় গঠন করে, তাকে ক্যাটিনেশন ধর্ম বলে, তাকে আমরা ক্যাটিনেশন ধর্ম বলতে পারি। এবার চলে আসা হচ্ছে কি 7 নম্বর হচ্ছে কার্যকারী মূলক। দেখো আমরা চলে আসবো হচ্ছে কি কার্যকারী মূলক 5 নম্বর 7 নম্বর কার্যকারী মূলক কি বা কাকে বলে? জৈব যৌগের মধ্যে অনুস্থ পরমাণু বা মূলক, জৈব যৌগের মধ্যে অনুস্থ বা পরমাণু মূলক যা ওই যৌগের সকল ধর্ম ও রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে, তাকে তার কার্যকারী মূলক বলে। জৈব যৌগের মধ্যে অবস্থিত পরমাণু বা মূলক যা ওই পরমাণুর সকল ধর্ম ও রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে, তাকে কার্যকারী এবার তোমাদের মোটামুটি ক্লিয়ার আসছে। তো দেখো এর পরের কোশ্চেনে চলে আসি আমরা। কার্যকরী মূলক সম্পর্কে জানলাম, এবার আমরা চলে আসবো হচ্ছে কি ইলেকট্রোফাইল কাকে বলে। ইলেকট্রোফাইল কি, নির্দেশক কি, আর হ্যাকেল নিয়ম কি? ওকে, ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল কি বা কাকে বলে? যে সকল যৌগ বা আয়ন সমূহ ইলেকট্রন আকর্ষী, তাকে ইলেকট্রোফাইল বলে। যে সকল যৌগ বা আয়ন সমূহ ইলেকট্রন আকর্ষী, যে সকল যৌগ বা আয়ন সমূহ ইলেকট্রন আকর্ষী, তাকে আমরা কি বলতে পারি ভাইয়া? ইলেকট্রোফাইল। ইলেকট্রন যারা আকর্ষণ করে তাদেরকে আমরা বলতে পারি ইলেকট্রোফাইল। খুবই সহজ সংজ্ঞা। তারপরে আসো যে মেটা নির্দেশক কি। এখানে হচ্ছে মেটা নির্দেশক কি আর হ্যাকেল নিয়ম কি। ওকে, দেখো মেটা নির্দেশক
বেনজিন বলয়ের পাই ইলেকট্রনকে যে সকল মূলক আকর্ষণ করায় 3-5 অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায় তাকে মেটা নির্দেশক বলে। মেটা নির্দেশক। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। এখানে আমাদের হ্যাকেল নিয়মটি লিখো। আমাদের কোশ্চেন আসতে পারে কয়ে, হ্যাকেল নিয়মটি লিখো। আমরা এখানে ম্যাক্সিমাম করছি কয়ের জন্য। হ্যাকেল নিয়মটি লিখো। হ্যাকেল নিয়ম কি? বেঞ্জিন বলয়ের, দেখো হ্যাকেল নিয়ম কি? বেঞ্জিন বলয়ে 4n+2 সংখ্যক বেঞ্জিন বলে অ্যারোমেটিক যৌগ হবে। এখানে মিস্টেক হয়েছে, অ্যারোমেটিক যৌগের জন্য 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন বিদ্যমান থাকতে হবে। একে হ্যাকেল নিয়ম বলে। একে আমরা কি বলবো? হ্যাকেল নিয়ম বলবো। আশা রাখি ক্লিয়ার হয়েছে তোমাদের। তাহলে কয়ের টপিক আমাদের শেষ। এবার চলে আসো ক্ষয়ের জন্য প্রশ্ন। খুবই ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো রয়েছে ক্ষয়ের জন্য। এখানে হচ্ছে কি, সালফার ট্রাইঅক্সাইড ইলেকট্রোফাইল কেন, টোলনের প্রস্তুতি দেখাও, ইথাইন অম্লীয় ধর্ম কেন, অ্যালকাইন অন অম্লধর্মী কেন। আমি গ্যারান্টেড আসবেই, এটা মনে রাখবা। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আমি তোমাদের জন্য বাছাই করেছি। তো মেইনলি আমরা মোট 3 সেট করাবো। তো 3টা মোট সেটের মধ্যে 3টা সেটের জন্য আলাদা ক খ পড়াবো। সো অলমোস্ট আমি যে ক খ গুলো দিব খুবই ইম্পর্টেন্ট। আশা রাখি এগুলো করলেই হয়ে যাবে। আমার সাথে তোমরা সলভ করো, লিখতে থাকো এবং এটা প্রস্তুতি হিসেবে নিতে থাকো। গ্যারান্টেড তোমাদের কোশ্চেন আসবে। আমি এরপরে গ ঘ নিয়ে আসবো। গ ঘ গ্যারান্টেড কমন আসবেই। সাইন ভাই বলতেছে কমন আসবে, মানে আসবেই, শিওর থাকো। ওকে, এবার দেখো ক্ষয়ের জন্য প্রশ্ন। সালফার ট্রাই অক্সাইড, সালফার কি ট্রাইঅক্সাইড ইলেকট্রোফাইল। তারপরেও যারা হচ্ছে পিডিএফ নিতে চাও, এই কোশ্চেন সেটগুলোর পিডিএফ আমি মোট টোটাল তোমাদের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টে 16টা সিকিউ দিব। আমি অলরেডি 2টা সিকিউর ক্লাস নেওয়া আছে ইউটিউবে দেখবা 2টা সিকিউর ক্লাস নেওয়া হয়েছে 7 অধ্যায়ের। আর বাকি সিকিউ এই কয়েকদিনের মধ্যে আমি কমপ্লিট করব। আশা রাখি তোমরা সবগুলো পেয়ে যাবা। কাল দুপুরে একটা সিকিউ নিয়ে আসবো, আবার সন্ধ্যার পর নিয়ে আসবো। আমি রাত্রে এবং দুপুর করে একটা করে, আমরা দিনে 2টা করে যদি সিকিউ করি, আশা রাখি এর মধ্যে হয়ে যাবে। 2টা রাত্রে কখনো 3টা সিকিউ দিতে পারি, 2টা সিকিউ দিতে পারি। তো দেখো এখানে আমাদের প্রথম কথা হচ্ছে কি, সালফার ট্রাইঅক্সাইড ইলেকট্রোফাইল কেন। ক্ষয়ের প্রশ্ন হচ্ছে 1 নম্বরে সলভ। সালফার ট্রাইঅক্সাইড কে ইলেকট্রোফাইল কেন বলে, কোশ্চেন এটা ছিল। তো এই সালফার ট্রাইঅক্সাইড ইলেকট্রোফাইল কেন, ইলেকট্রোফাইল কাকে বলে একটু বললাম। সলিউশন আমরা জানি, যে সকল যৌগ বা আয়ন সমূহ, ইলেকট্রনকে, ইলেকট্রনকে আকর্ষণ করে তাদের
ইলেকট্রোফাইল বলে। সাধারণত যে সকল যৌগের অষ্টক সংকোচন থাকে বা যৌগ গঠন করার পরও অষ্টক পূর্ণ থাকে না, সে সকল যৌগে ইলেকট্রন গ্রহণ করে ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখায় এবং তারা হচ্ছে ইলেকট্রোফাইল হয়। সাধারণত ইলেকট্রোফাইল বলে। সাধারণত যে সকল যৌগে অষ্টক সংকোচন থাকে, তাকে তারা ইলেকট্রোফাইল হয়। তারা ইলেকট্রোফাইল হয়। যে সকল যৌগে অষ্টক সংকোচন থাকে বা 8 এর কম থাকে তারা ইলেকট্রোফাইল হয়। এখানে সালফার ট্রাইঅক্সাইড একটি অষ্টক সংকোচন যৌগ, তাই এটি ইলেকট্রোফাইল। এই যে জাস্ট এটুকু লেখা যাবে ভাইয়া, এটুকু লিখলেই তোমরা 100% শিওর পাচ্ছ ভাইয়া। আশাবাদী তোমরা কমন পেয়ে যাবা। ওকে, এবার আমরা যেটা করব সেটা তোমরা দেখো যে সালফার ট্রাইঅক্সাইড ইলেকট্রোফাইল আমরা কেন বলে সেটা আমরা পাইলাম। এবার আগের কোশ্চেনে চলে আসছো ভাইয়া। এখানে বলতেছে কি টোলুইন প্রস্তুতি। খ নম্বর কোশ্চেন বলছে কি টোলুইন প্রস্তুতি দেখাও। তো খুবই সহজ, আমরা টোলুইন প্রস্তুতি দেখাবো কি ফ্রিল কাপ অ্যালকাইল বিক্রিয়ার মাধ্যমে। বেনজিনের ফ্রিল কাপ অ্যালকাইল বিক্রিয়ায় টোলুইন প্রস্তুত করা হয়। তাহলে দেখো টোলুইন প্রস্তুতি 2 নম্বর কোশ্চেন খয়ে টোলুইন প্রস্তুতি। বেনজিনকে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ার মাধ্যমে, বেনজিনকে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ার মাধ্যমে টোলুইন প্রস্তুত করা হয়। তো দেখো বেনজিন কি, আমরা এই হচ্ছে বেনজিন, বেনজিনের সাথে আমরা কি নিব যে CH3Cl। এখানে কাজ করবে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড উপস্থিতিতে মিথাইল ক্লোরাইডের সাথে বেনজিন বিক্রিয়া করলে এই বেনজিনের এখানে একটা হাইড্রোজেন রয়েছে, এই হাইড্রোজেন এখানকার Cl কিনে চলে যাবে। যদি এখানকার হাইড্রোজেন চলে যায় এখানে CH3 যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে গেলে কি হচ্ছে ভাইয়া দেখো CH3 প্লাস HCl, এখানে আমরা পাচ্ছি এটা টোলুইন। এটা হচ্ছে টোলুইনের প্রস্তুতি। ওকে, তাহলে বেনজিনকে ফ্রিল কাপ অ্যালকাইলেশন বিক্রিয়ার মাধ্যমে আমরা টোলুইন প্রস্তুত করতে পারি, প্রস্তুত করা হয়। আচ্ছা, টোলুইন প্রস্তুত আমরা পেয়ে গেলাম। এবার আমরা চলে আসি ভাইয়া যে ইথাইন অম্লধর্মী কেন। ইথাইন কেন অম্লধর্মী হয় ভাইয়া, এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা এটাকে মোস্ট অফ দা 3 স্টার 4 স্টার ইচ্ছে দিয়ে রাখতে পারো, খুব ইম্পর্টেন্ট। ইথাইন অম্লধর্মী কেন বা অ্যালকাইন অম্লধর্মী কেন, এই দুটো কোশ্চেনের মধ্যে তোমরা একটা কমন পাওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। আচ্ছা, আমরা চলে আসছি এবার 3 নাম্বার। ইথাইন বা অ্যালকাইন অন
অম্লধর্মী ব্যাখ্যা। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা আমরা এখন সলভ করার ট্রাই করব, ঠিক আছে ভাইয়া? তো দেখো, আমরা প্রথমে যেটা সর্বপ্রথম যেটা করবো, আমরা এই ইথাইন কেন অম্লধর্মী সেটা জানতে হবে। কারণ ইথাইন যৌগটা কি, দেখো যে ইথাইন যৌগে কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান। এই যে কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান রয়েছে, কার্বন কার্বন ত্রিবন্ধনে কার্বন কার্বন ট্রিপল বন্ড বিদ্যমান। এই বন্ধনে কার্বন পরমাণু sp সংকরায়নে যুক্ত থাকে। sp সংকরায়নে কি থাকে ভাইয়া? যুক্ত থাকে। যদি সে sp সংকরায়নে যুক্ত থাকে, তাহলে এই জায়গায় আমাদের করণীয়টা কি? এখন চলে আসো এক্ষেত্রে করণীয়টা কি। তো সাধারণত দেখো যে সাধারণত হাইড্রোকার্বন সমূহ sp3 sp2o sp সংকরায়নে থাকে, মানে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন। সাধারণত হাইড্রোকার্বন সমূহ sp3 sp2 sp সংকরণে থাকে অ্যালকেন এবং অ্যালকিনে, যার ফলে দেখো এই জায়গাতে এস অনুপাত পি হয় যথাক্রমে 1:3, 1:2 এবং 1:1। এখানে ইথাইন নে SO P পরস্পর 1:1 এ থাকে, যার ফলে 1:1 এ থাকছে। কিন্তু দেখো কার্বন কার্বন এখানে কিন্তু 1:1 এ থাকছে SRP তে, যার ফলে কার্বনের ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি থাকে। ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি থাকার ফলে তারা হচ্ছে কি করে, যে এর দূরত্ব কি থাকে, খুবই কম থাকে, এবং ফলে যে অ্যালকাইনে অধিক আকৃষ্ট হয়ে পড়ে, এবং এর ফলে কার্বন হাইড্রোজেন বন্ধনটা ভেঙে যায়। দেখো থাকার ফলে কার্বন ট্রিপল বন্ডের ইলেকট্রন ঘনত্ব বেশি থাকায় কার্বন হাইড্রোজেন বন্ধনে H+ সহজে ত্যাগ করতে পারে, তাই এটি অম্লধর্মী হয়। এই কারণে কি ধর্মী হয়? অম্লধর্মী হয়ে থাকে, যার ফলে H+ ত্যাগ করে ওই যাতে একটা কোনো সোডিয়াম প্লাস বন্ধনে কেউ আসতে পারে, এর ফলে এটা অম্লধর্মী হয়ে থাকে। কিন্তু অ্যালকাইন 2 অম্লধর্মী হতে পারবে না ভাইয়া, অ্যালকাইন 1 হতে পারবে। কারণ অ্যালকাইন 1 এর ক্ষেত্রে এই যে কার্বন কার্বন এখানে H থাকে, H এ দেখো এই যে সেক্ষেত্রে দেখো C ট্রিপল বন্ড CH, তো এইখানে ইলেকট্রন ঘনত্ব এর বেশি থাকার কারণে এখান থেকে ইলেকট্রনের দিকে কার্বনের দিকে কি করে টান দেয়। এই কার্বন ইলেকট্রনটা দিয়ে টান দেওয়ার ফলে এখানে H+ রূপে বেরিয়ে চলে যায়, ফলে এটা কি ধর্মী হয়? অম্লধর্মী হয়। এটা তার সিম্পল লজিক ভাইয়া, খুব কঠিন কিছু না। জাস্ট মনে রাখবা sp সংকরণে এস এবং পি এর অধিকার 50-50 থাকার কারণে
তার এই কার্বন ইলেকট্রন ঘনত্ব বেশি হওয়ার কারণে কার্বন হাইড্রোজেনের যে শেয়ারের ইলেকট্রন আছে সেটা কার্বনের দিকে আকর্ষণ করে, আকর্ষণ করলে এখান থেকে H+ সহজে বেরিয়ে যায়, যে কারণে অম্লধর্মী হয়ে থাকে। সেটা অ্যালকাইন 1 হোক, তারপর তোমার হচ্ছে প্রোপাইন 1 হোক বা ইথাইন হোক, যাই বলুক তুমি সেটা দিলেই হয়ে যাবে। কিন্তু ইথিন বা ইথিলিন বা ইথিন এগুলো অম্লধর্মী হবে না, কারণ ওখানে sp থাকে, এখানে s এবং p এর চরিত্র বেশি থাকে, তার উপর আবার হচ্ছে কি ভাইয়া ইলেকট্রন ঘনত্ব তুলনামূলক কম থাকে। এই জন্য তোমার হচ্ছে অ্যাসিটিলিন অম্লধর্মী হলেও ইথিন মানে যেটা হচ্ছে আমরা বলি অ্যালকিন অম্লধর্মী হয় না। এইটুকু ব্যাখ্যা আশা রাখি দিতে পারবা তোমরা। এই তো এবার আমরা চলে আসবো নেক্সট কনসেপ্টে। ও গ হয়ে আসেনি, খ এখনো শেষ হয়নি। এখানে তোদের একটা কথা আছে, তাহলে আমাদের দুটো কোশ্চেন অ্যান্সার দেওয়া হয়ে গেছে। এবার বেনজিন অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা করো। এই যে বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ, এটা তোমাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে ভাইয়া। আমরা একটু কমেন্ট গুলো দেখে ভুলে গেছি। সংকরায়ন হচ্ছে কি, যে একটি যৌগের পরমাণু বহিঃশক্তি স্তরের ভিন্ন ভিন্ন শক্তি সম্পন্ন অরবিটাল পরস্পর যুক্ত হয়ে যদি সমশক্তি এবং সমাকৃতি বিশিষ্ট অরবিটাল গঠন করে তাকে সংকরায়ন বলে। এখানে দেখো অ্যালকেন জাতীয় যৌগের সংকরণ হয় sp3, তার এই কার্বনের বহিঃশক্তি স্তরে যে একটা s এবং 3টা p তে অরবিটাল রয়েছে, 3টা p, এই ইলেকট্রনগুলো পরস্পর যুক্ত হয়ে মানে শক্তি স্তরগুলো পরস্পর যুক্ত হয়ে এরা প্রত্যেকটা সমশক্তি সম্পন্ন sp3 4টা অরবিটাল গঠন করে। এটাকে বলা হয় ভাইয়া সংকরায়ন। আশা রাখি তুমি বুঝতে পেরেছো সংকরায়নটা কি। যে সংকরায়নটা হচ্ছে বহিঃশক্তি স্তরের ভিন্ন ভিন্ন শক্তি সম্পন্ন অরবিটাল পরস্পর যুক্ত হয়ে সমশক্তি সম্পন্ন অরবিটাল গঠন করে, তাকে আমরা বলতে পারি কি সংকরায়ন। এবার আমরা চলে আসি ভাইয়া, দেখো যে হ্যাঁ কিরকম তুমি বুঝতে পেরেছো আশা রাখি ভাইয়া। তানমিন বলেছে আসসালামু আলাইকুম ভাই, রিমেম্বার। হ্যাঁ ভাইয়া, তোমাকে তুমি আমার খুব স্মরণীয় একটি স্টুডেন্ট নিঃসন্দেহে। ওকে, আমরা নেক্সট জায়গায় দেখো ভাইয়া। এরপরে চলে আসবো বেনজিন অ্যারোমেটিক যৌগ। এটা তোমাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। বেনজিন যে একটা অ্যারোমেটিক যৌগ, এটা ব্যাখ্যা করো। তো আমরা অ্যারোমেটিক যৌগ হওয়ার জন্য আমরা কার নিয়ম মেনে চলি ভাইয়া? হাকেল তত্ত্ব নিয়ে মেনে চলি। কি তত্ত্ব মেনে চলি? হাকেল তত্ত্ব। তাহলে দেখো কথা হচ্ছে কি, বেনজিন অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা করো। বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ, এটা তোমাকে ব্যাখ্যা করতে বলেছে। ওকে ফাইন, বেনজিন অ্যারোমেটিক যৌগ কিভাবে ব্যাখ্যা করব? ঠিক আছে, দেখো ভাইয়া, বেনজিন যৌগে 3টি সঞ্চারণশীল পাই বন্ধন বিদ্যমান। বেনজিন যৌগে 3টি, দেখো বেনজিন যৌগে 3টি সঞ্চরণশীল পাই ইলেকট্রন বিদ্যমান। কয়টি ভাইয়া? 3টি সঞ্চরণশীল পাই ইলেকট্রন রয়েছে। কোথায় রয়েছে? বেনজিনে। এখন এই হচ্ছে বেনজিনের কাঠামো। CH ডাবল বন্ড CH বন্ড CH ডাবল বন্ড CH বন্ড CH ডাবল বন্ড CH বন্ড। এখানে দেখো পাই বন্ধন কয়টা রয়েছে ভাইয়া? 1টা 2টা 3টা পাই বন্ধন রয়েছে। এই 3টা পাই বন্ধনের জন্য হ্যাকেল তত্ত্ব নিয়ম অনুসারে বা হ্যাকেল তত্ত্ব অনুসারে, একটু তোমাদের হ্যাকেল তত্ত্ব পড়লাম না আমি। হ্যাকেল তত্ত্ব অনুসারে ফোর পাই প্লাস 2 সমান 4 পাই প্লাস 2 সমান পাই ইলেকট্রন। 1 2 3 কয়টা পাই ইলেকট্রন আছে? 3 দুই। 3 দুই কত হবে ভাইয়া? 6টা। তাহলে এই জায়গায় তুমি দেখো যে 4n সমান, এখানে n সমান কত হবে? 1।
এন এর মান যদি পূর্ণ হয়, হ্যাকেল তত্ত্ব অনুসারে এন এর মান 0 সহ পূর্ণ হলে সেটা অ্যারোমেটিক যৌগ। হ্যাকেল পূর্ণ সংখ্যা হলে সেটি অ্যারোমেটিক যৌগ হয়। সেটি অ্যারোমেটিক যৌগ হয়, তাই বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ। তাই বেনজিন একটি কি যৌগ? অ্যারোমেটিক যৌগ। এখানে যেহেতু এন এর মান 1 পূর্ণ পাইছি, তাই এটি অ্যারোমেটিক যৌগ। সঠিকভাবে লিখে দিলে হয়ে যাবে ভাইয়া। সামনে যাই, দেখো এর আগে আরেকটা হচ্ছে কি, এটা অ্যান্সার করতে পারবা। আমাদের এটা কোশ্চেন ছিল ন্যাপথালিন অ্যারোমেটিক যৌগ, এটাও পারবা তোমরা। ন্যাপথালিন হচ্ছে এই যে যৌগ, এটা হচ্ছে ন্যাপথালিন। ন্যাপথালিনের মধ্যে কয়টা পাই বন্ধন রয়েছে? দেখো 5টা। তাহলে 5টা যদি হয় তাহলে কি হবে? 4n + 2 = 5 × 10। তাহলে n সমান এখানে হবে 2। তাহলে পূর্ণ সংখ্যা না, তাহলে ন্যাপথালিন একটা কি যৌগ হবে? অ্যারোমেটিক যৌগ। হ্যাকেল তত্ত্ব অনুসারে আমরা পেয়ে যাচ্ছি এটা কি যৌগ? অ্যারোমেটিক যৌগ। আশা কি বুঝতে পেরেছো? তোমাদের ক খ গুলো পড়ানো হলো। এবার ইম্পর্টেন্টলি হচ্ছে যে যেটা বললাম 100% গ ঘ আসবে, দেখে নাও ভাইয়া সাইন ম্যাট্রিক্স। এবার দেখো আমি উদ্দীপক দুটো প্রেক্ষাপট সৃষ্টি করেছি। এই দুটো উদ্দীপক থেকেই তোমাদের মাস্ট বি একটা নেক্সট জৈব যৌগ এটা কমন পাবাই ভাইয়া, তুমি পাবাই শিওর। প্রথমত আমি দিয়েছি এখানে দেখো যে সোডিয়াম বেনজয়েট এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে ক্যালসিয়াম অক্সাইড উপস্থিতিতে যেটা বলা হয় ডিকার্বোক্সিলেশন বিক্রিয়া। এই ডিকার্বোক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে সোডিয়াম বেনজয়েট থেকে সরাসরি আমরা জানি এখানে এক্স, এটা হচ্ছে এক্স। এক্স কি তৈরি করবে? দেখো এখানে আমাদের মেনলি যেটা হচ্ছে কি, বেনজিনকে পানি, এখানে পানি টানলে এখানে কি চলে আসছে? নাইট্রোবেনজিন তৈরি করছে NO2। এখানে হচ্ছে নাইট্রোবেনজিন, এই যে নাইট্রোবেনজিন তৈরি করছে, এই নাইট্রোবেনজিনকে আমরা যদি বিজারণ করি কিসের উপস্থিতিতে? লক্ষ্য করো সবাই, SN + HCl, খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া ভাই এটা। SN + HCl উপস্থিত 70°C তাপমাত্রায় বিজারণ করলে এখানে H, আমাদের মোট 6টা কি দেব? H দিব বিজারণ করলে। এখানে তৈরি করবে বিজারণ বিক্রিয়া মানে কি? হাইড্রোজেনের সংযোগ আর অক্সিজেন অপসারণ। এখান থেকে দুটো অক্সিজেন টেনে নিবে চারটা H দিয়ে, আর দুটা H ওই জায়গা দখল করবে। যে NH2 এখানে অ্যানিলিন উৎপন্ন করছে, আর এখানে 2 অণু কি তৈরি করবে ভাইয়া? পানি তৈরি করবে। তাহলে এখানে আমরা পাচ্ছি অ্যানিলিন। এটা হচ্ছে বেনজিন থেকে অ্যানিলিন প্রস্তুতি। তোমরা ব্যাখ্যা দিয়ে দিলেই এটা হয়ে যাবে ভাইয়া, আশা রাখি। তুমি যদি একটু ব্যাখ্যা দাও না ভাইয়া, তাহলে খুব সুন্দর মতো এটা হয়ে যাবে, খুব সুন্দর করে। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে উদ্দীপকের এক্স থেকে আমরা কি পেয়ে গেলাম? উদ্দীপকের এক্স থেকে সরাসরি আমরা বেনজিন থেকে অ্যানিলিন প্রস্তুতি আমরা করে ফেলতে পারলাম। এবার চলে আসো 2 নম্বর উদ্দীপক দেখ, কিউ যৌগটি বিশেষ ধরনের অসম্পৃক্ত ব্যাখ্যা করো। এখানে কিউ যৌগটি কি? এখানে পি দেখো, পি 2 কারণ বিশিষ্ট অ্যালকাইন। তাহলে এখানে অ্যালকাইনকে লোহার উপস্থিতিতে 400°C তাপমাত্রায় বা অ্যাসিটিলিন যৌগকে, অ্যালকাইনের অ্যাসিটিলিন, এই অ্যাসিটিলিন যৌগকে যদি আমরা 400°C তাপমাত্রায় লোহার নল বা লোহার গুঁড়া বা লোহার উপস্থিতিতে যদি উত্তপ্ত বা লোহিত লোহার নলের মধ্যে যদি আমরা এই অ্যাসিটিলিন গ্যাস চালনা করি, তাহলে ওখানে আমাদের কি উৎপন্ন করবে ভাইয়া? ওই জায়গায় বেনজিন উৎপন্ন করবে। কিউ এখানে কিন্তু বেনজিন নির্দেশ করছে। আমরা যদি সামনে আগাই তাহলে আরো সহজে বুঝতে পারবো। দেখো যে গ
3 নাম্বার, উদ্দীপকের পি হতে কিউ এর প্রস্তুতি। এখানে পি 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন অর্থাৎ অ্যাসিটিলিন যৌগ, এখানে পি 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন অর্থাৎ কি অ্যাসিটিলিন যৌগ। তো লক্ষ্য করো এখানে 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন বা অ্যাসিটিলিন যৌগ যদি হয় সেটা কি CH ট্রিপল বন্ড CH। একে আমরা যদি লোহার নলের মধ্যে এফির মধ্যে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করি, এখানে তৈরি করবে ভাইয়া বেনজিন। এই বেনজিন উৎপন্ন করে। এখন তোমাকে কথা হচ্ছে এই বেনজিন একটা বিশেষ ধরনের অসম্পৃক্ত যৌগ, তা প্রমাণ করো। বেনজিন একটি বিশেষ ধরনের অসম্পৃক্ত যৌগ, তার প্রমাণ। 1 নাম্বার, বেনজিনে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া বেনজিনকে নিকেল প্রবাহের উপস্থিতিতে, আমরা সরাসরি আমরা বিক্রিয়াগুলো দেখো, বাংলা কথা লিখলাম না ভাইয়া। বেনজিনকে তিনটা পাই বন্ধন রয়েছে, একে হাইড্রোজেন গ্যাসের বিক্রিয়া করাবো নিকেল প্রবাহের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। 3 অণু হাইড্রোজেন সুন্দর করে যুক্ত হওয়ার পর এই যে সুন্দর করে 3টা পাই বন্ধন ভেঙে যাবে, এদিকে একটা H চলে আসবে, এখানে 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 একটা H চলে আসবে। সাইক্লোহেক্সেন কি তৈরি করবে ভাইয়া? সাইক্লোহেক্সেন এখানে তৈরি করছে সাইক্লোহেক্সেন। এবার তুমি 2 নাম্বার বিক্রিয়া যদি চলে আসছে ভাইয়া, 2 নাম্বার টার্মে চলে আসতে পারো তুমি সরাসরি ক্লোরিন গ্যাসের সংযোজন। ক্লোরিন গ্যাস সংযোজন যদি আমরা বেনজিনকে সূর্যালোকের উপস্থিতিতে, কার উপস্থিতিতে? 3 অণু ক্লোরিন গ্যাসের সাথে যদি বিক্রিয়া করে সূর্যালোকের উপস্থিতিতে, হিট দিয়ে আমরা উত্তপ্ত করি, বিক্রিয়া করে, তাহলে সুন্দর করে 3টা ক্লোরিন Cl 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 3টা পাই বন্ধন ভেঙে বেনজিন হেক্সা ক্লোরাইড, দ্যাটস কল্ড গ্যামাক্সিন। এটা কি তৈরি করে? বেনজিন হেক্সাক্লোরাইড মানে গ্যামাক্সিন উৎপাদন করে। তাহলে এই যে দেখো, যেহেতু এখানে হাইড্রোজেন এবং ক্লোরিন সংযোজন বিক্রিয়ায় 3 অণু করে হাইড্রোজেন এবং ক্লোরিন, যেহেতু এ দেখো উপরোক্ত, তোর ওজন সংযোগটা দেখাতে পারো যে উপরোক্ত হাইড্রোজেন ও ক্লোরিন গ্যাসের সংযোজন বিক্রিয়ায় উপরোক্ত হাইড্রোজেন এবং ক্লোরিন গ্যাসের সংযোজন বিক্রিয়ায়, তাহলে গ্যাসের সংযোজন বিক্রিয়ায় 3 অণুর সংযোজন ঘটে।
তাই এটি 3 অণু সংযোজন ঘটে, তাই বেনজিনের তিনটি পাই বন্ধনের উপস্থিতি নিশ্চিত করে। বেনজিনের 3টি পাই বন্ধনের উপস্থিতি নিশ্চিত করে। এ থেকে বোঝা যায় বেনজিন একটি অসম্পৃক্ত যৌগ। এ থেকে বোঝা যায় বেনজিন একটি অসম্পৃক্ত যৌগ। বেনজিন একটি কি যৌগ? অসম্পৃক্ত যৌগ বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এটা প্রমাণিত হয়ে যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো আমাদের পরবর্তী কোশ্চেন বলছে ওয়াই যোগের প্রস্তুতি ব্যাখ্যা করো। ওয়াই যোগের প্রস্তুতি আমরা অলরেডি এটা আমাদের নাইট্রোবেনজিন প্রস্তুতি দেখাইছি তোমরা। তারপর দেখো ওয়াই যোগের প্রস্তুতি ব্যাখ্যা করতে বলেছে এবং কিউ থেকে এস আমরা দুটাই ব্যাখ্যা অলরেডি করে দিয়েছি। তারপর আমি খালি দেখাচ্ছি। দেখো ওয়াই যোগের প্রস্তুতি নাইট্রোবেনজিন কিভাবে তৈরি করব। প্রথমে 1 নাম্বার হচ্ছে কি, এই যে এটা দেখাবো। 1 নম্বর এ বিক্রিয়াটা দেখাবো। বেনজিনের আবার কি করতে বলেছে? নাইট্রেশন। তো বেনজিনের নাইট্রেশন কোনটা রে ভাইয়া? বেনজিনের নাইট্রেশন এটা। এই যে ওটার আর এটা যদি দেখে দাও তাহলে কিন্তু অ্যান্সার কিন্তু হয়ে যায়, তোমার 4 নম্বর অ্যান্সার হয়ে যায়। দেখো তাহলে 4 নম্বর কি, আমি আবার বলছি যে দেখো আমরা করেই দিই, করে যখন দিচ্ছি তখন করেই দিই। 4 নম্বর ওয়াই যোগের প্রস্তুতি। ওয়াই যোগের প্রস্তুতি তো আমরা একটু যেটা করলাম সেটাই, যে C6H5COO প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড উপস্থিতিতে যদি দেওয়া যায়, এখানে তৈরি করবে বেনজিন প্লাস সোডিয়াম কার্বনেট। এই যে বেনজিন তৈরি করছে, বেনজিনকে নাইট্রিক অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া করায় গাঢ় সালফিক অ্যাসিডের উপস্থিতিতে, তো এখান থেকে কি এইচ পানি বেরিয়ে চলে যাবে, নাইট্রোবেনজিন পানি বেরিয়ে চলে যাবে। আর এখানে Na2 নাইট্রোবেনজিন প্লাস পানি, এখানে হচ্ছে কি নাইট্রোবেনজিন উৎপন্ন করে। কি উৎপন্ন করে? নাইট্রোবেনজিন প্লাস হচ্ছে কি H2O পানি। ওয়াই যোগের প্রস্তুতি ব্যাখ্যা করা হয়ে গেছে। এবার দেখো কি হতে এস উৎপাদন তৈরি কৌশল ব্যাখ্যা করো। তো কি হতে এস আমি অলরেডি পড়াইছি, কি হতে এস পর্যন্ত আমরা কিন্তু অলরেডি পড়াইছি। এখানে পুরোটাই দেখো এই কোশ্চেন, এই যে কি হতে এস প্রথমে অংশটুকু করবো আমরা, বেনজিন তৈরি করবো। কিউ থেকে বেনজিন দেখালাম আমরা এই টার্মটা, এই যে লাস্ট যে অনটা দেখালাম না আমরা, লাস্ট যে এই জায়গায় করছিলাম আয়রন থেকে এই বেনজিন তৈরি করব এই অংশটুকু ভাইয়া। এই অংশটুকু করার পর জাস্ট তুমি কি করবা, যে এই অংশটুকু করার পর তুমি এই অংশটা দিয়ে দিবা, তাহলে হয়ে গেল। আশা কি বুঝতে পেরেছো যে প্রথমে বেনজিনটা তৈরি করবা, এই যে অ্যাসিডের মধ্যে লোহা চালনা করে বেনজিন তৈরি করবা, ওই বেনজিনের মধ্যে আমরা কি করব, নাইট্রেশন করব। নাইট্রেশন করলে কি দেখো যে নাইট্রোবেনজিন তৈরি করছে, ওই নাইট্রোবেনজিনকে আমরা যখন কি করব তোমার হচ্ছে কি বিজারণ করব, তখন সেটা কি তৈরি করবে, অ্যানিলিন উৎপাদন করবে। আমাদের গয়ের সবগুলো অ্যান্সার শেষ। এবার আমরা চলে আসবো ঘয়ের কোশ্চেন। দেখো ভাইয়া উদ্দীপকের সেম অনুসারে কি আসছে, ঘ নম্বরের জন্য প্রশ্ন,
বেঞ্জিন নির্দেশ করে। আচ্ছা, ওকে ফাইন করতে পারো কিভাবে নাইট্রোবেঞ্জিন তৈরি করছে আমরা সেম ভাবে দেখি। C6H5COO প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড হিট, CNA কণা নাও, তাহলে পাবো C6H6 বেঞ্জিন প্লাস সোডিয়াম কার্বনেট। এখানে তুমি দেখো C6H6A বেঞ্জিনকে নাইট্রেশন করব, HONO2 কার্বো সালফিক অ্যাসিড 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। নাইট্রেশন করলে কি হবে, বেঞ্জিন আর NO2, বেঞ্জিন NO2 পাচ্ছি। দেখো বেঞ্জিন আর এখানে NO2 পাচ্ছি, এই জায়গাতে আমার নাইট্রোবেঞ্জিন পাচ্ছি। কি পাচ্ছি আমরা, নাইট্রোবেঞ্জিন পাচ্ছি। ওকে, নাইট্রোবেঞ্জিন হচ্ছে তাহলে পুরো টার্মে আমার এই নাইট্রোবেঞ্জিনের অনুরণ দ্বিতীয় প্রতিস্থাপক, নাইট্রোবেঞ্জিনকে দ্বিতীয় প্রতিস্থাপক মেটা নির্দেশক অবস্থান করে অনুরণের মাধ্যমে দেখানো হলো। নাইট্রো বেঞ্জিন বেঞ্জিনের দ্বিতীয় এখানে নিষ্ক্রিয়কারী মূলক। যে হয় NO2, এটা গাঠনিক করলে কি হয় দেখো, ডাবল বন্ড ও ও, ডাবল বন্ড ও ও, এখানে যদি মাইনাস থাকে, কথা বুঝো, এটা যদি মাইনাস থাকে তাহলে এখানে কি হবে, এই নাইট্রোজেন এখানে প্লাস হয়ে যাবে, কারণ ইলেকট্রনটা অক্সিজেন গ্রহণ করেছে, আর এই ইলেকট্রনটা এই দিকে কি হবে, চলে যাবে, এই অক্সিজেন তাদের টান দিবে, টান দিলে এটা হচ্ছে কিন্তু নাম্বার 1, কথা বুঝো, এটা নাম্বার কি পেলাম, 1 পেলাম। কি হচ্ছে এখানে দেখো, এই যে নাইট্রোজেন N ডাবল বন্ড ও ছিল, এই ইলেকট্রনটা অক্সিজেন গ্রহণ করে মাইনাস সৃষ্টি হয়েছে, তখন নাইট্রোজেন এখানে কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। এখন অপর একটা অক্সিজেন আছে, সেও ইলেকট্রনটা কি করবে, গ্রহণ করবে। যখন সে ইলেকট্রন গ্রহণ করবে, নাইট্রোজেন ওই ইলেকট্রনটা কি করবে, এখানে ইলেকট্রন ঘাটতি দেখা দিবে। যখন এই নাইট্রোজেন ইলেকট্রন ঘাটতি দেখা দিবে, তখন কি করবে, এই পাই ইলেকট্রন তার দিকে আকর্ষণ করবে, ফলে কি হবে দেখো, N
প্লাস ও মাইনাস সৃষ্টি করলো, ও মাইনাস সৃষ্টি করলো, তখন আমাদের ঘটনাটা কি ছিল সবাই একটু লক্ষ্য করবা, এই জায়গায় ছিল ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা সুন্দর করে টেনে দিয়ে চলে যাবে এই জায়গায় ভাইয়া। নাইট্রোজেনের হাত দেখো অলরেডি 4টা আছে, একটা প্লাস রূপে আছে কিন্তু। এখন এই প্লাস রূপে থাকার কারণে এখানে তখন ইলেকট্রন কি দেখা দিবে, ঘাটতি দেখা দিবে। তখন এখান থেকে ইলেকট্রন চলে যাওয়ার ফলে এই অংশটা কি সৃষ্টি হবে রে ভাইয়া, প্লাস সৃষ্টি হবে। যখন এই অংশটা প্লাস সৃষ্টি হবে, এই যে এখানকার পাই ইলেকট্রনটাকে সে